এটা সেই সাংবাদিককে দেয়া কিন্তু তার একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ। ওকে। তো ছেলেটা প্রথমে চিন্তা করে যে জীবিত মানুষদেরকে তো দেখলাম, আমার বাবা আমাকে বের করে দিলেন, পরিবার আমাকে গ্রহণ করলো না, তার চেয়ে মৃত মানুষরা ভালো। মানে সে মনের একটা কষ্ট থেকে সে রাজি হয়ে গেল। এখন লাশ কাটা এখানে একটা বিষয় আছে, সব ডোম কিন্তু লাশ কাটেন না, কেউ কেউ মর্গের দায়িত্বেও থাকেন। আর লাশ কাটাটা আলটিমেটলি ডোমের দায়িত্ব না, এটা ফরেনসিক বিভাগের কিছু আলাদা এক্সপার্ট আছেন, একজন কিন্তু হুট করে চাইলে লাশ কেটে ফেলতে পারবেন না। তো ছেলেটা তখনও অত একটা ট্রেন না, যেহেতু ওর কাজ হচ্ছে মর্গটাকে দেখে শুনে রাখা। সে যেটা করে একটা সপ্তাহ সে রাতে একটু এটা জানেন যারা ডোম আছেন একটু ড্রিঙ্কস করেন যেন তারা ভয়টা না পান। আসলে মর্গের একই ভবন, সেই ভবনের এক পাশটায় অনেকগুলো লাশ, অর্থাৎ মর্গের ফরেনসিক ডিপার্টমেন্ট, আরেকটা পাশে তার ছোট একটা বিশ্রামাগার বলা যায়, ওখানে একটা ছোট খাটের মতো আছে, খাটিয়ার মতো, ওখানে সে ঘুমাতো আর কি। রাতে একটা লাশ আসলো মর্গে। ওই লাশটা ছিল আপনার একটা যুবতী মহিলার, যুবতী বলতে তার বয়স 27 থেকে 30-এর মধ্যে, ভেরি ইয়াং। ওকে। আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসে, একটা লাইট সে মানে ভাবলো যে একটা লাইট একটু অনেকক্ষণ জ্বলছে তো, আচ্ছা কেউ যেহেতু নেই, মানে লাইটটা জ্বলতে থাকলে যেটা হয় তার আসলে মনোযোগটা না চাইতেও মর্গের দিকে চলে যায়, যেহেতু এখান থেকে আলো আসছে, এটা তার একটু বিশ্রাম নিতে অসুবিধা হয়। তো ও লাইটটা বন্ধ করে দেয়, মর্গটা অন্ধকার করে দেয় প্রথমে, রেস্ট করে প্রায় ঘন্টা খানেকের মতো আর কি। সে মানে তার স্টেটমেন্ট অনুযায়ী সে ঘন্টা খানেকের পরে হঠাৎ একটা তীব্র আলোতে তার ঘুমটা ভেঙে যায়। আলোটা আসছে মর্গ থেকে। তার কিন্তু মনে আছে যে এই আলোটা যেন না আসে, এই জন্য কিন্তু সে মর্গের আলো অফ করে দিয়েছে। কে? অমানিশা। অমানিশা রনি ও শাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4-এ। আসসালামু আলাইকুম দর্শক যারা শুনছেন এবং দেখছেন আমাদেরকে, শুরু হয়ে গেল অমানিশা। আর এই মুহূর্তে ঢাকা FM টিউন করে যারা আছেন 90.4 FM-এ, তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। চলছে মাহে রমজান এবং এই মুহূর্তে আজকে শুক্রবার রাত ঠিক 11টা। আর রাত 11টা বেজে গেলেই আপনাদের যেটা রিকোয়েস্ট করি যে ঘরের লাইট অফ করে আপনি আমাদের শুনতে পারেন এবং দেখতে পারেন, আপনি বা আপনারা শুনতে পারেন বা দেখতে পারেন। তো মাহে রমজান মাস চলছে, রমজানের প্রায় শেষের দিকে চলে এসেছি। এই রমজানে শুধুমাত্র আপনাদের জন্য এবং আমাদের একটা ভালোবাসার কাজ করে সব কিছু মেনটেন করে আসলে চলে আসি রাত ঠিক 11টায় আপনাদের ভালোবাসার টানে। যারা বিশেষ করে অন্ধকারের গল্প শুনতে পছন্দ করেন, রহস্যময় গল্প শুনতে পছন্দ করেন, ভূতের নানাবিধ ঘটনা শুনতে পছন্দ করেন, বরাবরের মতোই আমি রনি আছি এবং আপনাদের সবার প্রিয় শাফিউল মাওলা শাফি আছে। শাফি, কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আশা করছি আপনি তো ভালো আছেনই। আমাদের যারা শ্রোতা বা দর্শক রয়েছেন সবাই ভালো আছেন আশা করছি। শুরুতেই একটু পারমিশন নিয়ে নিচ্ছি যারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন। আমরা একটু মানে প্রতিবার এসে যেটা হয় যে আমরা এসে অফ এয়ার অনেক গল্প সল্প করি। আজকে আমাদের খুব টাইট শিডিউল ছিল, যার কারণে আমরা আসলে অফ এয়ারে কোনো গল্প সল্প করিনি। বাট টিল নাও আমরা রেডি আছি। আমরা কি বলবো, আমরা আসলে সবসময় রেডি থাকি, এর কারণ আমরা আপনাদের গল্প বলি না। যদি গল্প বলি তাহলে লিখতে হবে, প্রিপারেশন নিতে হবে। হ্যাঁ, আমরা ঘটনা বলি, আমরা হিস্ট্রি বলি, যা ঘটে যায় সেটা বলি। সো যেটা ঘটে সেটা বলার জন্য আমার মনে হয় না খুব বেশি প্রিপারেশনের দরকার আছে। রাইট। শফি, আমরা এর আগে কোনো একটা এপিসোডে কথা বলছিলাম যে কে যেন আমাদেরকে টেক্সট করেছিল বা কমেন্টস করেছিল, সেটা হচ্ছে যে কারো ধারণা ছিল যে রমজান মাসে আসলে ভৌতিক কিছু দেখা যায় না, কিন্তু এটার দুর্দান্ত প্রমাণ আমি নিজেই এবং অনেকেই আমাকে, আমাদের আরেক কলিগও বলেছিল যে না আসলে তা না, যে কোনো ভৌতিকতা আসলে তাদের কোনো স্থানকাল পাত্র নেই। এখানে একটা মজার ঘটনা হচ্ছে, আমরা গত এপিসোডে এটা নিয়ে একটু আলোচনা করেছিলাম সম্ভবত, যেহেতু রোজার মাসে ঘটে যাওয়া
দু একটা ঘটনা আমাদের সামনে এসেছিল, তখন আসলে কমেন্ট বক্স হয়তো আপনার চোখে পড়েছে, কমেন্ট বক্সেও এই ব্যাপারটা নিয়ে আমরা অনেককে আলোচনা করতে দেখেছি। যারাও কিন্তু এই ব্যাপারটা বলেছেন যে আসলে রোজার মাসে ভৌতিক ঘটনা বন্ধ থাকবে, এই ব্যাপারটা আসলে ধর্মে কিন্তু সেভাবে জাস্টিফাইড না। এটা এই উপমহাদেশে প্রচলিত একটা ন্যারেশন বা প্রচলিত একটা হিস্টোরিক্যাল ভিউ থাকতে পারে যে রমজান মাসে বোধহয় ভৌতিক কিছু হয় না বা প্যারানরমাল কিছু ঘটে না, বাট ধর্মে আসলে এই ধরনের কোনো জাস্টিফিকেশন আমি কিন্তু এটা আসলে অনেকের ধারণা যে রমজান মাস চলছে, আসলে ওইরকম কোনো শয়তানি শক্তি বা অপশক্তি দেখা যাবে না, এটা একটা ধারণা। তো বেসিক্যালি যেটা হয়, কোনো অপশক্তি বা অদৃশ্য শক্তি যদি আপনার সামনে এসে পড়ে বা ভয় দেখাতে চায়, সেটার কোনো আসলে আমি শুরুতে যেটা বললাম যে স্থান কাল পাত্র ওইরকম কিছু নেই। হ্যাঁ হ্যাঁ। তো আরেকটা আমি বিষয় হচ্ছে, আরেকটা বিষয় হচ্ছে আপনাকে এগুলো তো এনার্জি। দেখেন বিষয়টা হচ্ছে যদি আপনি এভাবেই চিন্তা করেন যে স্রষ্টা যেটা করেন যে উনি 1 মাস অপশক্তিকে আটকায় রাখেন, এটা ইনভ্যালিড কিন্তু, কারণ স্রষ্টা চাইলে সবসময় আটকে রাখতে পারেন। আসলে স্রষ্টা এটা মানে এটা প্রয়োজন নেই আসলে, তাই না? অপশক্তি প্রকৃতির অংশ, সৃষ্টির অংশ। এখানে আরেকটু কারেকশনের দরকার আছে, সেটা হচ্ছে যে আমরা যে অপশক্তি বলছি সেটা শুধু মানে এই ধরনের অদৃশ্য কিছু একটা মানে অমানিসার ঘটনা যেখানে ঘটে, সেটা যে শুধু অপশক্তি হিসেবে আসে তা কিন্তু না। আমি আপনাকে গত পর্বে বলেছিলাম যে আমি যে যখন ফজরের নামাজ রেগুলার পড়বো, দেখবেন যে একটা সময় হুট করে ভুলে গিয়েছেন বা ঘুমের কারণে আপনি উঠতে দেরি করছেন, তখন ঠাস করে গালে হয়তো কেউ একটা চল মারলো বা একটা বাতাস গেল কানের উপাস দিয়ে, মনে হয় তুলে দিল। এই যে এটা কিন্তু একটা মানে ভালো এখানে হয়েছে কি, আমি এটাই বলতে যাচ্ছি যে এনার্জির আসলে কোনো মুক্তি বা বন্দি থাকার কিছু নেই। শক্তি যেমন একটা বাতাস কি রমজান মাসে বন্ধ? না না না। সো এই এনার্জি গুলো এরকম এনার্জি, লাইক যেমন আপনি যদি আমাকে একটা থাপ্পড় দেন, আমি আপনার হাতটা দেখতে পাবো, আমার গাল দেখতে পাবো, শব্দ শুনতে পাবো, বাট থাপ্পড়টা কোথায়? এটা হচ্ছে এনার্জি। ইভেন এখানে একটা আরেকটা ছোট একটা বিষয় যুক্ত করতে ইচ্ছে করছে, আমি এখানে একটু বলে নেওয়া দরকার। সেটা হচ্ছে যে আমাদের আমরা যে ঘটনা শেয়ার করি বা গল্প বলি, এইটা অনেকের সাথে মিলে যেতে পারে, কারোর সাথে মিলে নাও যেতে পারে, বা কারো কাছে নিতান্তই হাস্যরস মনে হতে পারে। মানে এই বিষয়ে আমরা এখনই বলে নিচ্ছি যে এইটা আপনি কখনো সিরিয়াসলি নেবেন না, নিছক বিনোদনের মাধ্যম হিসেবে। হ্যাঁ, মানে যে যেভাবে নিতে চান। কারো যদি মনে হয় যে আপনার আমাদের ঘটনা শুনে অনেক কিছু মনে পড়ে যাচ্ছে যেটা আপনি সাফার করে এসেছেন, তাহলে তো আর আপনাকে আর নতুন করে কিছু বলার নেই। এখানে আরেকটা এক্সপেরিয়েন্সের কথাও বলা যেতে পারে, সেটা হচ্ছে আপনি যখন দেখবেন যে আপনি যদি একটু নেটে সার্চ করেন যে দেশের বাইরে অনেকেই প্যারানরমাল বিষয়গুলো নিয়ে বিভিন্ন রকম ডিভাইস ইউজ করেন। প্যারামিটার, আমি যদি ফারজাদের কথা বলি, ফারজাদের কথা বলি, হ্যাঁ, ও যখন অন্ধকারের ঘটনা সংগ্রহ করতে যায় কোনো কবরস্থানে বা নদীর পাড়ে বা জঙ্গলে বট গাছের নিচে, ওর সাথে দেখবেন যে একটা করে ডিভাইস আছে। প্যারানরমাল ঘটনা সংগ্রহ করার জন্য যখন কবরস্থান বা অন্ধকার কোথাও যাচ্ছে বা বট গাছের নিচে গিয়ে বসে গল্প করছে, ও যেটা করে যে একটা করে ডিভাইস ইউজ করে। আমি কেন এই কথার পারপাস, হ্যাঁ, ওটাকে প্যারামিটার এবং জোকস বক্স বলে। হ্যাঁ, আপনি যখন দেখবেন যে নেটে সার্চ করে যখন দেখবেন দেশের বাইরে কিন্তু এই ধরনের অনেক টিম আছে যারা খুব এনজয় করে, ভয় পায় কিন্তু এনজয় করে। ইভেন বাংলাদেশে এটা যদিও রেয়ার, তারপরে অনেকেই চিনতে পারবেন বাংলাদেশের একজন বিখ্যাত মিউজিশিয়ান যার নাম বেইজ বাবা সুমন বলে তিনি পরিচিত। সাইদুস খালেদ সুমন, সুমন ভাই, তিনি খুবই পরিচিত। ভৌতিস্টের জন্য তো তিনি আছেই, অর্থহীনের মতো লিজেন্ডারি ব্যান্ডের কিন্তু লিডিং পারসন তিনি। হ্যাঁ, মানে উনি অর্থহীনের সবকিছু। উনিও কিন্তু একজন প্যারানরমাল রিসার্চার, এটা অনেকেই জানে না। সো উনিও দেখতাম যে প্যারামিটার ইউজ করতেন, ওয়াকি টকি ইউজ করতেন। সো আমি আপনাকে কেন কোন পারপাসে এই কথাটা বলছি, সেটা হচ্ছে যে অনেকে যেটা বলছে যে রমজান মাস বা ঈদের সময় এই সময় কোনো ভৌতিকতা আমাদের সামনে আসবে না বা অপশক্তি আসবে না, এটা ভুল ধারণা। যখন এটা একটা প্রচলিত মিথ। আপনি এখন একটা ডিভাইস নিয়ে কোথাও গিয়ে সার্চ করেন, অনেকে দেখে হাসতে পারে, বাট দেশের বাইরের অনেকের ভিডিওটা কিন্তু আমাদের দেশের মানুষই খুব মজা করে দেখছে যে না, এটা রাইট। তো সেটা হচ্ছে কেন বললাম যে আপনাদের কাছে কিন্তু এটা খুবই হাস্যকর একটা বিষয় মনে হতে পারে যে আপনার আমার কথা শুনে অনেকেই হাসবে, কিন্তু
ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, আমরা যদি গুগল ম্যাপ দেখি, গুগল ম্যাপ যদি আপনি বাদও দেন, আপনি যদি গ্রক ইউজ করেন, আপনি যদি সেখানে লেখেন যে হন্টেড প্লেস দেখে শুধু শুধু সার্চ করেন, আপনি দেখবেন কিছু কিছু জায়গা বাংলাদেশ সহ ইউরোপ আমেরিকার কিছু কিছু জায়গা রেড মার্ক হয়ে আছে। এর মানে হচ্ছে এই জায়গাগুলো যে প্যারানরমালি মিস ইনসিডেন্সের প্লেস, ওটাকে গুগল সহ মার্ক করে রেখেছে। তো এখন স্বাভাবিকভাবে কেউ বিশ্বাস নাই করতে পারে, বাট গুগলও মানুষকে সতর্ক করে দিয়েছে যে এই জায়গাগুলোতে তারা যদি যায় নিজ দায়িত্বে যেতে হবে। গুগল সেগুলোকে রেড মার্ক করে রেখেছে। আমি যেহেতু বলেন, আরেকটা কথা আমার মনে পড়লো, বাংলাদেশের একটা ছেলে দেশের বাইরে থাকে, সম্ভবত আমেরিকা বা তার আশেপাশে হবে হয়তো, ওর চ্যানেলের নাম কাইফ না কি যেন নাম। আচ্ছা আচ্ছা। ও যেটা করে, ডিভাইস নিয়ে কবরস্থানে যায় এবং অনেক কবর, আর আমাদের দেশে যেরকম কবরস্থান খুব অবহেলিত থাকে, না দেশের বাইরে কিন্তু এরকম না। অথচ ওনারা কিন্তু ইটস লাইক এ গার্ডেন, মুসলিম না, খ্রিস্টান বা অন্য ধর্মের, তারা কিন্তু কবরে বিশ্বাস করে আর কি। তো তাদের একটা বিশ্বাসের জায়গা হচ্ছে কবরস্থানে যখন কবর দেয়া হয়, তাদের সোল ওখানেই সারাটা জীবন ঘোরাফেরা থেকে যায়। আমরা যারা মুসলমান ধর্মে যারা আছি, মুসলিম যারা বিশ্বাস করি যে আমরা মারা গেলে আমাদের সোল আল্লাহ তাআলার কাছে বা আসমানের কোথাও একটা গিয়ে জমা হচ্ছে, পরে একটা সময় গিয়ে জাজমেন্ট হবে। বাট ওরা বিশ্বাস করে, বিদেশে যারা অন্য ধর্মের যারা আছে, যারা কবর দেয়, তারা বিশ্বাস করে যে এই কবরস্থানে তাদের সোল ঘোরাফেরা। যেমন কাইফের কথা যেটা বলছিলাম, আমি শেষ করি, 200-300 বছরের কবরও আছে। হ্যাঁ, কাইফ বা কি যেন নামে ভুলে গেছি, ওই ছেলেটা কবরস্থানে মানে এতটা সাহস নিয়ে, আর দেশের বাইরের কবরস্থান তো জানেন কত বড়, গার্ডেনের মতো, অনেক বড় গার্ডেনের মতো, খুবই নির্জন একটা জায়গায় ও কিন্তু সাহস করে ডিভাইস নিয়ে চেক করে এবং কোথাও কোথাও সেই অশরীরী শক্তি পায় এবং আলোটা উপরে যেতে থাকে। যখন কোনো প্যারানরমাল শক্তির দেখা মেলে প্যারামিটারে, তখন এইটার লাইটটা গ্রো করতে থাকে, রিফ্লেক্ট বা আলো বা একটা সাউন্ড হয়, হ্যাঁ একটা সাউন্ড হয়, সাউন্ড বা বাতাসের একটা অদ্ভুত টাইপের একটা শব্দ সেখানে হয় আর কি। তো আচ্ছা, এই আলাপ করতে গেলে আসলে অনেক সময় লেগে যাবে, বাট আমরা আজকে শাফিউল মাওলার তো স্পেশাল একটা ঘটনা আমরা শুনবো, যেহেতু ডোম নিয়ে যারা লাশ কাটা ঘরে কাজ করেছেন বা লাশ কাটা ঘর সম্পর্কে জানেন, তাদের সাথে শাফির কিছু বিষয় সিঙ্ক আপ আজকে হয়ে যেতে পারে। তো শাফির সেই ঘটনা শোনার আগে আমরা একটু রনি ভাইয়ের ঘটনায় যেতে চাই। ছোট একটা ঘটনা শুনবো। ফয়সালকে চিনেন মেবি, আমাদের হ্যাঁ অবশ্যই, বাংলাদেশ আই হসপিটালের একটা ডিপার্টমেন্টের ইনচার্জ, উনি একজন খুব দক্ষ স্পেশালিস্ট হিসেবে কাজ করেন। তো ফয়সাল আমাকে বেশ কিছুদিন আগে একটা ঘটনা শেয়ার করেছিল, সেটা আমি দর্শকদের, যারা অমনিশার দর্শক আছেন বা অমনিশার নতুন দর্শক যারা আছেন, তারা সবাই আশা করি এটা এনজয় করবেন ঘটনাটা। বিষয়টা হচ্ছে যে ফয়সালের কোনো দুঃসম্পর্কের এক চাচা, আচ্ছা হ্যাঁ, উনি যথারীতি মানে বাজার শেষ করে বাজারে গিয়ে শাকসবজি কেনার জন্য গিয়েছিলেন। শাকসবজি কিনে আসার সময় রাস্তার ধারে দেখেন যে একজন বয়স্ক মহিলা, খুব বয়স বেশি না, মানে মাঝ বয়সী, এটা দুঃখিত আমি বয়স্ক বলেছি, মাঝ বয়সী একজন মহিলা, মোটামুটি 50-এরও কম বলেছে। আচ্ছা, উনি ফয়সালের সেই চাচ্চুকে সালাম দিয়ে বলেন যে আমি খুব অভাগী, আমার সংসারে কেউ নেই, খুবই দরিদ্র একজন মানুষ, আমার কাজ দরকার, আপনাদের বাসায় যদি থালা বাসন মাজা থেকে শুরু করে ঘর ঝাড়ু দেওয়া, এই ধরনের কাজ, নিঃস্ব মানুষ কাজের জন্য আকুতি করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেসিক্যালি আমরা সহজ ভাষায় যাকে বুয়া বলি, বুয়ার কাজ উনি চাচ্ছিলেন আর কি। বলছিলেন যে আমাকে একটা কাজ দিলে, শুধু থাকা খাওয়ার জায়গা দিলেই চলবে, আমার আর কিছু লাগবে না। তো ফয়সালের চাচ্চু দেখলেন যে আসলে বিপদে পড়েছে, বাট ওনার একটা জায়গায় ঝামেলা হচ্ছিল যে খুবই সুন্দরী একজন নারী, বয়স 50-এর ঘরে হতে পারে, মানে ওনাকে দেখে বেশ অভিজাতী মনে হচ্ছিল, অভিজাত একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলা মনে হচ্ছে এবং খুবই সুন্দরী একজন মহিলা। উনি একটু ফিল করলেন যে কাজের বুয়া এত সুন্দরী, এরকম একটু ঝামেলা, জানেন তো আসলে সচরাচর যে ধরনের ঘটনা, এবং এটা কোনো ধরনের ষড়যন্ত্র কিনা সেটাও একটা ব্যাপার, উনি একটু ঝামেলার মধ্যে পড়ে গেলেন। তো মহিলাটা এতবার রিকোয়েস্ট করছিলেন, উনি শেষ পর্যন্ত বলেই ফেলেন, ঠিক আছে, আমার বাসায় আমার এক ছেলে আছে, আমার ওয়াইফ আর আমার এক ভাতিজা থাকে বাসায়, সংসারে যে কাজগুলো এগুলো করতে পারবেন কিনা, রেগুলার খাওয়া দাওয়ার পর থালা বাসন মাজা, কাপড় চোপড় ধোয়া। হ্যাঁ হ্যাঁ আমি পারবো, তাহলে চলেন।
তারপরে ফয়সালের চাচু যখন ওনাকে বাসায় নিয়ে গেলেন, ফয়সালের চাচুর ওয়াইফ মানে আন্টি বা চাচিমা বলতো আর কি, উনি একটু রাগই করলেন যে তুমি এরকম সুন্দরী একজন বুয়া নিয়ে আসছো, এটা তো ঠিক না। আবার বাসায়- হুট করে হ্যাঁ, কোনো কথা নাই, বার্তা নাই। হ্যাঁ হ্যাঁ, এটা তো ঠিক না। তো কোনোভাবে ফয়সালের চাচ্ছু তাকে ম্যানেজ করলেন যে দেখো লোকটা মহিলা অসহায়, বোঝালো আর কি। বিপদে পড়েছে, আর ওইরকম সমস্যা হলে আমরা বাদ দিয়ে দিব। হ্যাঁ, তো ঠিক আছে, সমস্যা নাই। আর তো স্বাভাবিকভাবে প্রথম দিন- টাকাটাও একটু কম, যেহেতু হ্যাঁ, উনি শুধু থাকা খাওয়ার বিনিময়ে কাজ করতে হ্যাঁ, চেয়েছে, হ্যাঁ, এটা একটা ব্যাপার। তো প্রথম দিনই একটা ঝামেলায় পড়ে গিয়েছে। ঝামেলা মানে সে যে সুন্দরী এটা নিয়ে ঝামেলা না, মহিলাটাকে যখন কাজ বুঝিয়ে দিচ্ছিলেন, তো ফয়সালের চাচ্চু আবার হচ্ছে মাঝে মধ্যে কদবেলের শরবত খেতে খুব পছন্দ করে। তো ফয়সালের চাচিমা কদবেল প্রসেস করছিল শরবত করার জন্য, পরিমাণে কম ছিল। তো মহিলাটা দেখে বললেন যে আপনাদের গাছে আসার সময় তো বড় একটা কদবেল দেখলাম, তাহলে এত ছোট কদবেল আনলেন কেন, এবং এটা নিয়ে কষ্ট পাচ্ছেন, এটা দিয়ে শরবত হবে কিনা। তখন ফয়সালের চাচিমা বলছিল যে তুমি কিভাবে জানলা আমাদের গাছে কদবেল আছে? কদবেল তো নাই, প্রায় শেষ। বলছে, না বড় একটা কদবেল আছে, আমি নিয়ে আসবো নাকি? তো তুমি কিভাবে আনবা? যে ওই একটা লগি আছে, মানে লগি মানে হচ্ছে এক ধরনের একটা লাঠি, যেটা দিয়ে হ্যাঁ, ফয়সালের চাচার বাসা একটু দর্শককে বলে দেই, এখানে লগি বলতে গাছ থেকে যাদের বাড়িতে অনেক ফল ফলাদির গাছ আমের থাকে, গাছ, পেয়ারা তাদের একটা গাছ। বিশেষ লাঠি থাকে যেটা দিয়ে আসলে ফল ফলগুলো পাড়ে। সহজে পারা যায়। হ্যাঁ, সো হ্যাঁ। হ্যাঁ, তো তো লগি টাইপের আছে, তুমি ওইটা নিয়ে যাও, দেখো পারো কিনা, কোথায় দেখছো কদবেলটা। তো বললো আচ্ছা আমি দেখছি, আপনি এটা রেডি করেন, আমি দেখতেছি। বললো আমার লগি লাগবে না, আমি ম্যানেজ করে নিচ্ছি। লগিও লাগবে না? না না না। বলার পর মহিলাটা আসলে মেইন দরজা খুলে বাইরে গিয়েছে এবং দ্রুত আবার ব্যাক করেছে। মানে একটা ফল পারতে তো সময় লাগে, ধরেন কথার কথা আমি মানে ধরলাম- গেল আর ঢুকলো, যেটা গেল আর আসলে ঢুকলো, ফল হ্যাঁ। পাড়ার জন্য এনাফ টাইম না, তাও আবার লগি ছাড়া। হ্যাঁ, রাইট রাইট। তো তখন উনি হুট করে আবার ভিতরে চলে আসলেন বাইরে গিয়ে। মানে ওনার অ্যাক্টিভিটিটা এখানে কিন্তু অস্বাভাবিক, স্বাভাবিকভাবেই। হ্যাঁ, অস্বাভাবিক। তারপরে বেল ছিল না গাছে, এটাও হ্যাঁ, কিন্তু যে গাছের মালিক সে জানে না। হ্যাঁ, সবচাইতে মজার বিষয় হচ্ছে, ভয়ের বিষয়টা হচ্ছে উনি কদবেলটা আনলেন কাঁঠালের সমান। হ্যাঁ, কাঁঠালের সমান বেল? হ্যাঁ, এখানে আমার কাছে এটা প্রথমে মানে খুবই হাস্যকর মনে হচ্ছে যে কদবেল তো আর কাঁঠালের সমান না হওয়ার না, কথা সম্ভব না সেটা। হ্যাঁ, উনি এনে বললেন এই যে কদবেল, এটা দিয়ে অনেক শরবত হবে, আপনারা কদবেল এটা দিয়ে- সর্বোচ্চ এইটুকু সাইজ। হ্যাঁ, হাইয়েস্ট এতটুকু। হ্যাঁ, হ্যাঁ। যা দর্শক আপনারা যারা Relate করতে বিভিন্ন পারবেন। জায়গা থেকে শুনছেন, এবং শফি এর মধ্যে একটু বলে নেওয়া ভালো যে আমাদের অনেক লিসেনার বা ভিউয়ার্স কিন্তু দেশের বাইরেরও আছে। দেশের যারা বাইরে বাইরে থেকে থেকে শোনেন। গতকাল দেশের বাইরে থেকে আমাকে একজন নক করেছেন, উনি জার্মানিতে থাকেন, বলেছেন যে ওনার নাম সাদমান না কি যেন নাম, দেখলাম ভুলে গেছি, আমাকে মেসেঞ্জারে নক দিয়ে বলেছে যে ভাই আপনাদের পাশে আছি, খুব ভালো হচ্ছে, আগে খুব রেডিওতে ভূত শোনা হতো। সাদমান, আপনার জন্য অনেক ভালোবাসা। হ্যাঁ, তো যেটা বলছিলাম, এত বড় একটা কদবেল যখন নিয়ে আসলো, তখন মহিলা তো অবাক, ফয়সালের চাচিমা অবাক, এইটা কি কদবেল, এত বড় কদবেল আমাদের গাছে ছিল, একদম উপরের ডালে ছিল, আপনার কেউ খেয়াল করেনি, আমি আসার সময় হুট করে আমার চোখ ওইদিক গিয়েছে, এই জন্য আমি পেরে নিয়ে আসলাম। ফয়সালের চাচ্চু আসলো, অবাক, সবাইকে ডাকলো, এত বড় কদবেল। হ্যাঁ, তারপরে ভাঙার পরে সেটা এত সুন্দর সুঘ্রাণ বইছিল কদবেলের, মানে এই কদবেলটা পুরো ভিন্ন, সব ভিন্ন, মানে বাংলাদেশে বা পৃথিবীর কোথাও কদবেল এত সুন্দর সুস্বাদু হওয়ার কথা না। শরবত করে সবাই খেয়েছে এবং মানে সবাই খুব খুশি যে আমাদের গাছে এত দূর- একটু অস্বাভাবিক মনে হয়েছে, বাট ওনাদের কোনোভাবেই ধারণা হয়নি যে এটা কোনো ভিন্ন অদ্ভুত কিছু জায়গা হতে থেকে পারে, চলে হ্যাঁ। এসছে। তো তারপরে ওনার থাকার ঘর দেখে দেওয়া হলো, করা হলো। পরের দিন কাপড় চোপড় ধুবে, উনি ফয়সালের চাচিমা অনেকগুলো কাপড় চোপড় বের করে দিল, বললো ঠিক আছে আমি এখনই ধুয়ে দিচ্ছি। বললো ওই যে ডিটারজেন্ট ওই জায়গায় আছে, মানে ওয়াশিং পাউডার যেটা আমরা কাপড় চোপড় ধুই। বলছে আচ্ছা ঠিক আছে, ওটা আমার লাগবে না, আমি এমনি করে ধোবো। তো ফয়সালের চাচিমা তো খেয়াল করেনি। মানে ওনার উনি- কাজগুলো কেমন যেন একটু অদ্ভুত, মানে অদ্ভুত, একটা হ্যাঁ। কাজ করতে যা যা লাগে সেগুলো কিন্তু ওনার লাগছে না। লাগছে না। তো তারপরে অনেকগুলো কাপড় চোপড় ধুতে হয়তো 1 ঘন্টার মতো সময় লাগবে, উনি খুব বেশি হলে 6 থেকে 7 মিনিট সময় নিয়েছিল, এবং কোনো ডিটারজেন্ট ছাড়াই ধুয়ে নিয়ে এসে বললো যে কোথায় শুকাতে দিব, বললো ছাদে যাও, ছাদে শুকাতে দাও। ফয়সালের চাচিমা তখনও খেয়াল করেনি কি এত দ্রুত শুকাতে দিল। তো ছাদে সিঁড়ি দিয়ে না গিয়ে হুট করে মানে অদৃশ্য হয়ে গিয়েছে। ফয়সালের চাচিমা খেয়াল করলো ছাদে যাওয়ার জন্য তো বাইরে গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠতে হবে, একতলা বাড়ি তো। তো তখন ফয়সালের চাচিমা খেয়াল করেছে যে উনি আসলে
এই যে একটু ঝামেলা আছে, মানে কোথায় অস্বাভাবিক, চলে গেল? চলাফেরা একটু হ্যাঁ অস্বাভাবিক। হ্যাঁ, একটু পরে আবার এসে বললো হ্যাঁ আমি ছাদে খুব সুন্দর করে শুকাতে দিয়েছি, 1 ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে। 1 ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে? হ্যাঁ, তো এই বিষয়গুলো হ্যাঁ অস্বাভাবিক মানে 1 লাগছে। ঘন্টায় শুকিয়ে যাওয়া তো হ্যাঁ, পসিবল হ্যাঁ, না। হ্যাঁ। তারপরে বলছিল যে চাচিমা আজকে কিছু মনে করেন না, আমি রান্না বান্না করব। কি রান্না করতে হবে? বললো যে ফ্রিজে মাছ মাংস দুটো আছে, তো কি রান্না করবো বলেন। তো বললো তুমি তুমি নতুন আসছো, তোমার যেটা ভাল লাগে তোমার রান্না মতো করো। করে করো। তো বললো গরুর মাংস আছে নাকি? তো বললো হ্যাঁ গরুর মাংস আছে। তো গরুর মাংস তো আমরা গতকালকে খেয়েছি। বললো না গতকালকে খেয়েছেন, আমি একটু রান্না করি। আজ আবার খান। হ্যাঁ আজকে আবার খেয়ে দেখেন কেমন লাগে। তো ওই কাজের মহিলা গরুর মাংস রান্না করতে গিয়েছে। ফয়সালের চাচিমা একটু আড়াল থেকে দেখছিল, আসলে তার চলাফেরা অদ্ভুত লাগছে। তো দেখলো যে গরুর মাংস এরকম পাতিলে ঢালার পরে ওটা রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, এবং অটোমেটিক। হ্যাঁ খুব সুন্দর রসুন আদার সুঘ্রাণ বইছে। তো এইটা দেখে ফয়সালের চাচিমা চুপচাপ ভয় পেয়েছে, কাউকে কোনো কিছু বলেনি। ফয়সালের চাচু বিকেলবেলা অফিস থেকে যখন আসলো তখন ফয়সালের চাচিমা এসে বলল যে ফ্রেশ হওয়ার পর বলল যে খেতে দিয়েছে, যে খাও তো আজকে খাবারটা কেমন। হ্যাঁ খুবই টেস্টি, কে রান্না করেছে? একটু ফয়সালের চাচিমা একটু দুষ্টুমি করে বললো তোমার এই সুন্দরী খালা রান্না করছে। ওরে বাপরে এত ভালো রান্না করেছে বলে, মানে কাজের ক্ষেত্রে কিন্তু উনি দুর্দান্ত কাজ হ্যাঁ, করছে, দুর্দান্ত। হ্যাঁ, কিন্তু কিভাবে কোনোরকম- করছে সেটা প্রশ্ন। হ্যাঁ কোনো রকম ঝামেলা কিন্তু করেনি। পরে ফয়সালের চাচু যখন ওনারা ভিতরে গেল, ফয়সালের চাচিমা বললো যে দেখো মহিলাটাকে আমার অস্বাভাবিক মনে হচ্ছে। প্রত্যেকটা ঘটনা ফয়সালের চাচুকে শেয়ার করলো। শেয়ার করার সাথে সাথে ফয়সালের চাচু একটু পরহেজগার মানুষ ছিল, নামাজ কালাম করতেন। উনি বললেন যে না এটা ঝামেলা আছে, উনি আসলে মানুষ না, সম্ভবত ওনাকে বাসায় রাখা যাবে না। উনি সাথে সাথে ফয়সালের সেই যে কাজের বুয়া ফয়সালের যাকে রাখা হয়েছিল, যাকে জিন বলে আমরা ধারণা করছি বা ওই টাইপের ধারণা করছি, ওনাকে ডাকলো। ডেকে বলল যে আসলে দেখেন আপনি অনেক সুন্দরী একজন নারী, তখনই আমার সন্দেহ হয়েছিল, এবং আপনি একটা বাসায় যে কাজ করে খাবেন এটা আমার বিশ্বাস হচ্ছিল না, হ্যাঁ হ্যাঁ, বা আপনার সেটা প্রয়োজন আছে বলে প্রয়োজন মনে হয় আছে না। বলে মনে হয় না। কিন্তু একটা সময় তারপরও আমি আপনাকে নিয়ে আসলাম, কিন্তু আপনার প্রত্যেকটা কাজ, আপনি কদবেল নিয়ে আসলেন, বিশাল বড় একটা কদবেল, কাপড় চোপড় ধুলেন 5 মিনিটের মধ্যে, শুকিয়ে গেল 1 ঘন্টার মধ্যে, গরুর মাংস নাকি রান্না করেছেন 1 মিনিটের মধ্যে। তো আপনার আচরণ খুবই ভয়ানক লাগছে আমাদের কাছে, আমরা চাচ্ছি আপনি এখান থেকে চলে যান। তো তখন সেই মহিলাটা নাকি খুব দ্রুত তার গায়ের রংটা বদলে যায়। উনি ফর্সা সুন্দরী ছিল, হুট করে একটু কালোর মতো হয়ে যাচ্ছিল, এবং মানে চোখের ভ্রু সব কিছু মানে একটা সতেজ একটা মানে দাঁড়িয়ে যাওয়ার মানে মতো, পশম যেভাবে দাঁড়িয়ে যায় চেহারার, হ্যাঁ চেহারার একটা এরকম একটা পরিবর্তন। মানে সামনাসামনি ভয়ঙ্কর একটা একদম। রূপ ধারণ করছিল। এবং 2-1 মিনিট পরে উনি বলছিলেন দেখেন আমি যেই হই আপনাদেরকে কোনো সমস্যা করেছি কিনা। না আমাদের কোনো সমস্যা করেনি, তাহলে আমাকে কাজে রাখবেন না কেন? তখন ফয়সালের চাচু বলছে যে না আমরা আসলে একটু ভয় পাচ্ছি, সম্ভবত আপনি মানুষ না অন্য কিছু। তখন মহিলাটা আর কোনো কথা বলেনি, দ্রুত মানে উনি যখন বের হয়ে যায় গেট খুলে, গেটটা নাকি অটোমেটিকলি ঠাস করে খুলে গিয়েছে, উনি বের হয়ে গেছে। ভয় লাগছে আমার গল্পটা বলতে। মানে আমি যখন ফয়সালের কাছ থেকে যখন শুনছিলাম আমি না খুব অবাক মানে হয়ে যাচ্ছিলাম। আপনার কোনো ধরনের উনি কিন্তু আর কোনো খারাপ কিছু করেনি যে রাগ করে কাউকে না, না, মেরেছে বা মানে ব্যাপারটা হচ্ছে উনি কিন্তু নিজেই বলেছেন যে আমি যেই হই। হ্যাঁ হ্যাঁ আমি যেই হই এভাবে the বোঝানোর question. চেষ্টা করেছে, মানে হ্যাঁ, উনি হ্যাঁ। চাচ্ছিলেন এই বাসায় থাকতে। কিন্তু যখন না বুঝলাম এটা যে না, স্বাভাবিকভাবে ওনারা- একটা মানুষ তো আপনার ভয় নিয়ে তো আপনি আপনার হ্যাঁ, বাসায় হ্যাঁ, থাকতে ধরেন, পারবেন না। একটা মানুষ আপনাকে আঘাত করছে না কিন্তু ভয়ঙ্কর, তাকে তো আপনি মানে ওর সাথে থাকবেন না। না। তখন মহিলাটা এত দ্রুত বের হয়ে গিয়েছে, দরজার শাটাস করে শব্দ করে খুলে গিয়েছে এবং শো একটা শব্দ হচ্ছিল। এখানে রনি ভাই আপনার সাথে একটু যুক্ত করি, দর্শকরাও রিলেট করতে পারবেন। আমরা আসলে আমি যখন স্পেশালি আমার গ্রামে যাই বা গ্রাম থেকে যখন কেউ আসে, এই ব্যাপারগুলো নিয়ে যখন কথা হয়, এই যে মানুষের বাড়িতে বছরে যারা কাজ করতো, একটা গ্রামে একটা মিথ ছিল, আমি জানি না এটা সব অঞ্চলে ছিল কিনা, ময়মনসিংহ অঞ্চলে এটা খুব ছিল। মানুষজন সারা বছর একটা বাড়িতে কাজ করত, অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসতো, সেই বাড়িতেই থাকতো পুরো বছর, সেই বাড়ির কাজকর্ম করতো। তো বছরের একটা সময় হয়তো তারা আবার দেশে যেত কিছু টাকা পয়সা নিয়ে। সো ময়মনসিংহে এরকম অসংখ্য ঘটনা আমি শুনেছি, যারা একটা বাড়িতে হয়তো 5-10 বছর কাজ করার পর বুঝতে পেরেছি। বুঝতে পারা গেছে যে সে আসলে মানুষ না, এবং
অনেকেই আবার যেটা করেছে, গ্রামের অনেকেই আবার, আমি ময়মনসিংহের কথাই যদি বলি, অনেকে আবার বুঝতে পেরেও রেখে দিয়েছে, কারণ কাজ ভালো করে। আগের মানুষ তো ভয় কম পেত, তো ঠিক আছে কাজ যেহেতু করছে। এই সমস্ত যে ঘটনাগুলো আমি শুনেছি আগে, এরা কাজ খুবই ভালো করে এবং কাজে কোনো ধরনের ভুল হয় না। তো মিলে যাচ্ছে কিন্তু। মিলে যাচ্ছে, কিন্তু এই জন্য আমি রিলেট করতে পারছিলাম। আমি কিন্তু আপনাকে বলছিলাম যেমন এই ব্যাপারগুলো আসলে আমার মনে হয় দর্শকরা অনেক বেশি রিলেট করতে পারবে। হ্যাঁ, গ্রামে এই ধরনের ঘটনা কিন্তু আসলে খুব নতুন কিছু না। না, এই ধরনের অনেক ঘটনা ঘটে যেটা আমাদের সংগ্রহে আছে, ধীরে ধীরে হ্যাঁ, আমরা আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। শাফি, আমি আসলে বেসিক্যালি ঘটনাটা শেয়ার করলাম যে আপনি এর আগে আমাকে বলেছিলেন যে ময়মনসিংহে এই ধরনের ঘটনা অনেক পাওয়া যায়। বিশেষ করে ময়মনসিংহ জায়গাটা আমার কাছে পুরো শহরটাকে কেন জানি হন্টেড মনে হয়। হ্যাঁ, অন্য জেলা শহরগুলোর চেয়ে এইখানে কিছু না কিছু একটু ব্যতিক্রম মনে হয়। আপনাকে এই জিনিসটা আমি একটু রিলেট করে বলি। হ্যাঁ, ময়মনসিংহের যে ব্যাপার, আপনি যদি এখনো যান, ময়মনসিংহ কিন্তু সিটি হিসেবে ময়মনসিংহের আপগ্রেশনটা হয়েছে কালচারাল এবং শিক্ষাগত কিছু ব্যাপার আছে, বাট সেটা সিটি ডেভেলপমেন্টের মধ্য দিয়ে না। আপনি যদি যান, যেমন আমাদের শশী লজ আছে, আমাদের শশী লজ হচ্ছে অন্যতম একটা বিখ্যাত জায়গা পুরো বাংলাদেশের মধ্যে। বাট শশী লজ কিন্তু অনেক পুরনো একটা বিল্ডিং, এবং এই শশী লজে হিউজ পরিমাণ প্যারানরমাল অ্যাক্টিভিটির কথা কিন্তু প্রচলিত আছে, আপনি গেলেই দেখতে পাবেন। এবং এই শহরটা এমন যে আপনি ময়মনসিংহের রাস্তা দিয়ে হাঁটবেন, মানে পুরো একটা প্রাক পৌরাণিক শহর আমার মনে হয়। যে আমি দুবার গিয়েছি, আমার কাছে ওরকম মনে হয়েছে, বাট খুব ধুলা শহর, ধুলাময় শহর মনে হচ্ছে। আচ্ছা শফি, আমরা শুরুতেই আমরা গত পর্বে আপনি লাশ কাটা ঘর বা ডোম যারা লাশ কাটে ওনাদেরকে নিয়ে কোনো একটা ঘটনা কিছু একটা শেয়ার করতে চাচ্ছি। আজকে দর্শকদের সাথে সেটাই শেয়ার করব। প্রথমেই আমি বলছি যে বাংলাদেশের 8টা বিভাগ আছে, 8টা বিভাগে 8টা বড় বড় হসপিটাল আছে, সেখানে কিন্তু মর্গও আছে। বাট একটা বিভাগ, সেটার মর্গের অবস্থা খুবই বেহাল দশা। আমি বিভাগটার নাম বলছি না, কারণ ইন্ডিকেট করতে চাচ্ছি না, হয়তো বা সেখানকার মানুষ আমাদের শুনছেন, তারা আঘাত পাক, সেটা আমি চাই না। ঠিক আছে। মানে মর্গটা বেশ পুরনো, প্রাক পৌরাণিক, খুব বেহাল দশা। তো ঘটনাটা হচ্ছে আপনার 2010-12 দিকে। তো জানেন যে আপনি, যেহেতু আমার বাবাও গণমাধ্যমের সঙ্গে যুক্ত ছিলেন, সাংবাদিকদের সঙ্গে আমার আসলে ছোটবেলা থেকে একটা যোগসূত্র, তাদের সঙ্গে আমার আলোচনা আড্ডার একটা সুযোগ হয়। এবং যেহেতু আপনার বাবা খুবই নামকরা একজন সাংবাদিক, আপনার বাবার নামটাও বলে দিতে পারেন। তিনি লেখেন, কলাম লেখেন এবং বইও লেখেন। আমার বাবার নাম গোলাম মোস্তফা। যাই হোক, হয়তো অনেকেই রিলেট করতে পারবেন। খুবই জনপ্রিয় ছিল ওই সময়টায়। হ্যাঁ, এবং হয়তো এই জেনারেশন চিন্তা পাচ্ছে। এবং আমরা যে এখনো, পার্সোনালি আমি জার্নালিজমের একজন স্টুডেন্ট, তো আমি দেখি যে ইউনিভার্সিটিতেও আমি যে ব্যাপারগুলো জানতে না পারি, আমার বন্ধু বান্ধব, শুধু আমি না কিন্তু, তা আমি এবং আমার বন্ধু বান্ধব যখন আমার বাবার সঙ্গে বসি, উনি আমাদেরকে ইউনিভার্সিটির বিষয়গুলো আবার আলাদা করে বুঝিয়ে দেন এবং আমরা সহজে বুঝতে পারি। সো এটা একটা ব্যাপার। যাই হোক, আমরা ঘরের প্রসঙ্গে ফিরি। তাহলে 2010 থেকে 12 সালের একটা ঘটনা আমি শুনেছি 2017-18 সালের দিকে। একজন গণমাধ্যম কর্মী সেই এলাকার, তিনি এটা নিয়ে একটা পত্রিকার প্রতিবেদন করেছিলেন এই ব্যাপারটা নিয়ে, প্যারানরমাল। তারপরেও তিনি একটি জাতীয় দৈনিক গণমাধ্যমে এটা নিয়ে প্রতিবেদন করেছিলেন। তো আমি ওনার কাছে জানতে চেয়েছিলাম যে ব্যাপারটা আসলে কি। তো উনি একটা তরুণ ডোমের গল্প আমাকে বলেছিলেন। স্বাভাবিকভাবে ডোম কিন্তু বংশ পরম্পরায় হয়। এখানে আবার একটা ব্যাপার আছে। হ্যাঁ, আপনার এই বিষয়টা আমি জেনেছি আরো কয়েকটা বছর আগে। আচ্ছা। ধরেন ডোম বেসিক্যালি এই ধরনের চাকরি যদি আপনাকে লাখ টাকাও স্যালারি দেওয়া হয়, সবাই কিন্তু করতে পারবে না, ভয় পাবে। সেক্ষেত্রে যিনি করছেন তার সন্তানকে শেখানোর চেষ্টা করেন। আমি দেখি যে এটা উনি আমাকে বললেন যে ডোমের ছেলে ডোম হয়। তারপর এটা একটা, ওরা একটু সমাজ থেকে অধ্যুষিত থাকে, যে কারণে ওরা ওদের মতো করেই বাঁচার চেষ্টা করে। সো এটা একটা বংশানুক্রমে চলে আসা প্রফেশন। কিন্তু একটা ছেলে, সে আসলে তার বাবা ডোম ছিলেন না, ছেলেটা ভালো পরিবার থেকেই এসেছে, কিন্তু ওর কিছু সমস্যা থাকে, হয় না, মানুষ একটু ডিপ্রেস থাকে নানা কারণে। এই সমস্ত করতে গিয়ে ছেলেটা নিজের পছন্দ মতো একটা বিয়ে করে ফেলে এবং তাকে পরিবার থেকে বের করে দেওয়া হয়। তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড ভালো, কিন্তু পরিবার থেকে তাকে বের করে দেওয়া হয়।
ওকে, স্বাভাবিকভাবে 2010-12-তে কিন্তু আজকের মতো আমাদের যে কর্মসংস্থান ব্যবস্থা আছে, যে কেউ চাইলেই একটা কিছু প্র্যাকটিস করতে পারছে বা অন্তত বা content কোথাও create করতে কাজ পারছে। করে খেতে পারছে, Right. সেটা 2012 সালেও ছিল না। ছিল না, কিন্তু ইন্টারনেট ছিল না, so হ্যাঁ। মানুষের কমিউনিকেশনে অনেকটা গ্যাপ ছিল। তো সেই ছেলেটাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর তার যে পরিচিত কয়েকজন ছিলেন, তার মধ্যে একজন হচ্ছেন সেই যে মেডিকেলের গল্প বলছি, যে এলাকার গল্প বলছি, সেখানকার একটা দায়িত্বশীল জায়গায় আছে। তো ছেলেটা তখন তাকে অনুরোধ করে যে মেডিকেলে তো অনেক ধরনের কাজ আছে, আমার ছোট কাজ হলেও কোনো অসুবিধা নাই, আমাকে জাস্ট টিকে থাকতে হবে, আমাকে একটা ব্যবস্থা করে দেয়। কাজ করে টাকা উপার্জন করে খেতে পারলেই হয়। খেতে পারলেই হলো, যেহেতু সে বিয়েও করে ফেলছে, এখন আর একাও না সে। হ্যাঁ। তো তখন বলে, দেখো যে বেতন, এটা খুবই টাফ, তবে তোমাকে আমি একটা কাজ দিতে পারি, এটা প্রচুর সাহসের প্রয়োজন। এইটা করলে যেটা হবে, তোমার আর বেতনের জন্য বসে থাকা লাগবে না, তুমি এক্সট্রা কিছু টাকা ইনকাম করতে পারবে। তো এটা হয়তো দর্শকরা অনেকেই জানেন যে ডোমেদের কিন্তু এক্সট্রা একটা বড় ইনকাম আছে। তাদের বেতন খুবই কম, বাট তাদের যে এক্সট্রা ইনকাম সেটা হচ্ছে আপনার যখন কোনো মর্গে লাশ থাকে, সেই লাশগুলো যখন তারা পরিবারের কাছে হ্যান্ড ওভার করে, ধরেন কারো একজন আত্মীয় মারা গেল, তো যখন সে এটা হ্যান্ড ওভার করবে বা এটা যখন সে নিবে, তখন কিন্তু ডোমকে একটা পেমেন্ট করতে হয় বা দেয় না যে কিছু বকশিস, সো ওই অ্যামাউন্টটা কিন্তু অনেক ভালো একটা অ্যামাউন্ট। এখানে শুধু বকশিস মানে ওইভাবে না, আমি দেখেছি যে রিসেন্ট ঢাকা মেডিকেলের, আমি নাম বলবো না, আমি ফারজাদের সাথে জুলাই আন্দোলনের আগেও বেশ কয়েকজন ডোমের সাথে কথা বলেছি, আলাপ করেছি, এবং তাদের দেখতে অতটা তাদের সুশ্রী না, বাট তাদের লাইফস্টাইল, খাওয়া দাওয়া কিন্তু খুব ভালো মানে। হ্যাঁ, আমি যেটা আপনাকে বলছিলেন, বলি, বকশিস বিষয়টা হচ্ছে থেকে কি, শুরু করে যেমন বিভিন্ন ভাবে। ধরেন একটা লোক অ্যাক্সিডেন্ট করেছে, এটা দর্শক রিলেট করতে পারবেন কিন্তু। যেমন একটা লোক অ্যাক্সিডেন্ট করেছে, হয়তো তার লাশটা, সে ডেথ, তার লাশটা মর্গে রাখা হয়েছে। এখন ধরেন যার আত্মীয় মারা গেল, তার কাছে কিন্তু এখানে লাশটা বড় ব্যাপার, বার্গেনিং করা বড় ব্যাপার না। আমি দেখেছি যে সামটাইমস ডোম যেটা করে, ডোমেরা দেখা যায় যে 10,000 20,000 পর্যন্ত একটা লাশ থেকে কিন্তু তারা নিয়ে নেয়। সো আপনি যদি মাসে একটা বিভাগীয় মেডিকেল কলেজে কিন্তু 20, 25, 30 জন দৈনিক মারা যাচ্ছে, তো সেই লাশগুলো যদি আপনি চিন্তা করেন, একটা ডোমের প্রায় 50 থেকে 60,000-এর মতো এখনকার সময় মানে যেটা আসলে এক একটা লাশের উপর আসলে ভেরি করে বিষয়টা। রাইট। যেমন যদি খুবই মর্মান্তিক অবস্থা হয়, তখন কিন্তু ডোমেরা আরো অনেক বেশি ডিমান্ড করে। এটা কিন্তু দর্শক আপনারাও রিলেট করতে পারবেন, যেটা বারবার বলছি। সো যাই হোক, তো এই ছেলেটাকে যখন এই সম্ভাবনার কথা বলে, তখন ওর আসলে ভয়ের চাইতে, ও নিজেও কিন্তু আসলে এই ব্যাকগ্রাউন্ডের মানুষ না, আগেই বলছিলাম। তো যদিও প্রফেশনটা অনেক বেশি ভয়ের, কিন্তু আপাতত সে দেখলো যে তার যে পরিমাণ টাকার প্রয়োজন, তাতে ভয়টাকে প্রায়োরিটি দেওয়া যাচ্ছে না। তাকে আসলে যেহেতু এইটাই এখন তার উপেক্ষা করে আসলে তাকে, হ্যাঁ, এবং তার কাছে আসলে আর কোনো ওয়ে নাই, সো সে রাজি হয়ে যায়। তো ছেলেটা আসলে ভদ্র, আগে আপনাকে বলেছিলাম। সো ও প্রথম যখন ও জয়েন করে, ও মনকে বুঝিয়ে নেয় যে অন্তত জীবিত মানে ও তো একটু বেদনায়ও আছে, আগেই বলেছি, ডিপ্রেস, পরিবার তাকে বের করে দিয়েছে। সো এটা সেই সাংবাদিককে দেয়া কিন্তু তার একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ, যেটা পত্রিকায় এসেছিল, এবং সেই সাংবাদিক আমাকে বলেছিলেন। তো ছেলেটা প্রথমে চিন্তা করে যে জীবিত মানুষদেরকে তো দেখলাম, আমার বাবা আমাকে বের করে দিলেন, পরিবার আমাকে গ্রহণ করলো না, তার চেয়ে মৃত মানুষরা ভালো। মানে সে মনের একটা কষ্ট থেকে সে রাজি হয়ে গেল। এখন লাশ কাটা, এখানে একটা বিষয় আছে, সব ডোম কিন্তু লাশ কাটেন না, কেউ মর্গের দায়িত্বেও থাকেন, আর লাশ কাটাটা আলটিমেটলি ডোমের দায়িত্ব না, এটা ফরেনসিক বিভাগের কিছু আলাদা এক্সপার্ট আছেন, একজন কিন্তু হুট করে চাইলে লাশ কেটে ফেলতে পারবেন না। তো ছেলেটা তখনও অত একটা ট্রেন না, যেহেতু ওর কাজ হচ্ছে মর্গটাকে দেখে শুনে রাখা, সামনে হয়তো টেবিল চেয়ারে বসে। হ্যাঁ, এবং আগেই বলছিলাম যে সেই মর্গের অবস্থা কিন্তু খুব ভগ্ন দশা, অনেক পুরনো হয়ে গেছে, কোনো আয় উন্নতি নাই, একটা অগোছালো অবস্থা। তো যাই হোক, সে ওখানে প্রথম 1 সপ্তাহ যায়। সে যেটা করে, একটা সপ্তাহ সে রাতে একটু, এটা জানেন যারা ডোম আছেন, একটু ড্রিঙ্কস করেন, যেন তারা ভয়টা না পান আসলে। মানে এইটা কিন্তু একটা বহুল চর্চিত একটা, এটা সবাই জানে যে ডোমের, এবং ডোমরা এটা নিজেরাও স্বীকার করেন, তারা একটু ড্রিঙ্কস করেন। তো ছেলেটা বলেছে যে ভদ্র, সে আগে ওটার সাথে পরিচিত ছিল না, কিন্তু সে কিছুদিন যাবত একটু ড্রিঙ্কস করে টিকে থাকার জন্য। এবং মর্গের পাশেই পাশে বলতে কি, মর্গের একই ভবন, সেই ভবনের
এক পাশটায় অনেকগুলো লাশ, অর্থাৎ মর্গের ফরেনসিক ডিপার্টমেন্ট, আরেকটা পাশে তার ছোট একটা বিশ্রামাগার বলা যায়, ওখানে একটা ছোট খাটের মতো আছে, খাটিয়ার মতো, ওখানে সে ঘুমাতো আর কি রাতে। তো এক সপ্তাহ যাওয়ার পর, এক সপ্তাহ সে মোটামুটি সাস্টেইন করে, সে টুকটাক শব্দ পেত, বুঝেনি তো দিন শেষে সে লাশের সাথে আছে, তো ভয় পেলেও সে ওগুলাকে স্কিপ করতো। মানে উনি আসলে ভয় পাচ্ছে বাট ভয়টাকে গ্রহণ করছে না, বিষয়টা বাট এরকম ছিল। জয়েন করার এক সপ্তাহ পর যেটা হলো, একটা লাশ আসলো মর্গে। তো সে যেহেতু ওখানকার দায়িত্বে আছে, লাশগুলোকে গুছিয়ে মর্গে রাখাটা তার দায়িত্ব। ওই লাশটা ছিল আপনার একটা যুবতী মহিলার, যুবতী বলতে তার বয়স 27 থেকে 30-এর মধ্যে, ইয়াং, ভেরি ইয়াং। ওকে, সো মেয়েটা কিছুদিন আগে বিয়ে হয়েছে, তার স্বামীর সাথে কিছুদিন বলতে বেশ কয়েক বছর হয়েছে। তো তার স্বামীর সাথে কিছু পারিবারিক কলহ নিয়ে সম্ভবত হাজবেন্ড কিছু মারধর করেছিল, সে সুইসাইড করে ফেলেছে। তো সে তাকে হসপিটালে আনে, ডক্টর মৃত মৃত ঘোষণা করে। কিন্তু হসপিটালে আনা এবং ডক্টর মৃত ঘোষণা করার মধ্যে তার মৃত্যুর সময়ের সাথে 5 ঘন্টার একটা মানে ব্যবধান কিন্তু হয়ে গেছে আর কি। মানে যখন আত্মহত্যা করেছে তখনই তাকে হসপিটালে নিয়ে আসেনি। অনেকে আবার ভেবেছে যে পুলিশ কেস হয় না কি হয়, তো এইসব নিয়ে ভাবতে ভাবতে একটু দেরি হয়েছে, ততক্ষণে লাশটা একটু ফুলেও গিয়েছে। আপনি জানেন যে সুইসাইডাল যে ডেড বডিগুলো থাকে, সেগুলো সময় মতো যদি সৎকার করা না হয়, সেটা কিন্তু একটা গায়ের রং পরিবর্তন হয়, ঘেমে যেতে পারে বেশি। হ্যাঁ, আর যেহেতু সে ফাঁস নিয়েছিল, তার জিভটা অনেকটা বের হয়ে আসছে। সো ওর কেন যেন এই লাশটাকে একটু ভয় লাগে। এই এক সপ্তাহের মধ্যে প্রথম একটা লাশ যেটা দেখে সেই ডোমটা আসলে একটু ইতস্তত হয় এবং তার একটু ভয় ভয় লাগতে থাকে। সো যাই হোক, লাশটাকে সে বিকালের মধ্যে প্রসেস করে মর্গে রাখে। আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসে। তো আগেই বলেছি যে সে পাশে একটা রুম ছিল, ওখানে বিশ্রাম করে। তো সন্ধ্যা 7টা-8টা যখন বাজে, আপনি জানেন যে মর্গের পাশটায় কিন্তু মেডিকেল একটা খুবই সরগরম জায়গা, যেখানে সারা দিন রাত মানুষ থাকে, বাট মর্গের পাশটা কিন্তু একটু নির্জন থাকে, মানুষ ওদিকে কম। আমি অনেক মর্গ দেখেছি, ম্যাক্সিমাম এইরকম। আচ্ছা, আপনি এটা ভালো রিলেট করতে পারবেন। তো মানে অন্য ডিপার্টমেন্ট গুলো থেকে আলাদা, এবং মর্গ কিন্তু হসপিটালের ডিপার্টমেন্টের সাথে ইনক্লুডেড না। এটা দেখা যায় যে বাইরের একটা ভবন থাকে হয়তো। সো ইভেন ময়মনসিংহ মেডিকেলের কথাও যদি আমরা বলি, ঢাকা মেডিকেলের কথাও যদি বলি, মেডিকেল থেকে মর্গ অনেকটা দূরে, একটু আলাদা। সো যাই হোক, সো সেই লাশটা দেখে ওর মধ্যে একটু ভয় কিন্তু কাজ করছিল। সন্ধ্যা নামার পর সে মর্গের একটা লাইট, সে মানে ভাবলো যে একটা লাইট একটু অনেকক্ষণ জ্বলছে, তো আচ্ছা কেউ যেহেতু নেই, মানে লাইটটা জ্বলতে থাকলে যেটা হয়, তার আসলে মনোযোগটা না চাইতেও মর্গের দিকে চলে যায়, যেহেতু এখান থেকে আলো আসছে, এটা তার একটু বিশ্রাম নিতে অসুবিধা হয়। তো ও লাইটটা বন্ধ করে দেয়, মর্গটা অন্ধকার করে দেয় প্রথমে, করে দরজাটা আটকায়। লাশ দরজা আটকায় দিলে তো আর কিছু চুরি হওয়ার ভয় নাই। সো দরজাটা আটকে ওর যে বিশ্রামের জায়গাটা আছে, সে ওখানে গিয়ে একটু রেস্টে যায় আর কি, যে একটু রেস্ট নেই আমি। রেস্ট করে প্রায় ঘন্টা খানেকের মতো আর কি। সে মানে তার স্টেটমেন্ট অনুযায়ী সে ঘন্টা খানেকের পরে হঠাৎ একটা তীব্র আলোতে তার ঘুমটা ভেঙে যায়। আলোটা আসছে মর্গ থেকে। তার কিন্তু মনে আছে যে এই আলোটা যেন না আসে, এই জন্য কিন্তু সে মর্গের আলো অফ করে দিয়েছিল। কিন্তু মর্গের রুম থেকে তার ঘরে ভেন্টিলেশন যেটা আছে, একটু আলো আসছে, একটা ছোট সাউন্ডও হচ্ছে, খুব নয়েজি, কেউ কথা বলছে। ও একটু ভয় পায়, আমি তো আলো অফ করে দিয়েছি, আবার দরজাও তো আমি অফ করে আসছি, চাবি আমার কাছে, তাহলে কি কোনো ডক্টর ঢুকলো কিনা, যেহেতু হসপিটাল কর্তৃপক্ষের কাছে কিন্তু এক্সটার্নাল চাবি থাকতে পারে। তো সে আবার একবার ভাবে যে যাব, যদি অন্য কিছু হয় তাহলে তো সর্বনাশ, আবার যদি ডক্টররা হয় তাহলে তো তার চাকরি থাকবে না, কারণ সে ডিউটি ফেলে ঘুমাচ্ছে, আবার লাইটও বন্ধ, সে উঠছেও না। তো ভয়ে ভয়ে সে আসলে ওঠে, যেহেতু এটা তার দায়িত্ব। মর্গের রুমে যায়, গিয়ে দেখে দরজাটা বন্ধই আছে। তো দরজা বন্ধ, আবার ভেতরে আলো জ্বলছে। এইবার সে একটু কনফিউজড হয়,
যে এইটা তো স্বাভাবিক না। আবার ভেতরে একটা গুনগুন আওয়াজও হচ্ছে। ও তালা দিয়ে মানে তালাটা খোলে চাবিটা খুলে ও প্রথমে মানে আলো রুম থেকে আসছে, কিন্তু ও বুঝতে পারছিল না যে একটা আলো সে দেখতে পাচ্ছে, কিন্তু আলোটার উৎস সে খুঁজে পাচ্ছে না। দেখছি যে লাইট তো বন্ধই আছে, কিন্তু আলোটা কোথায়। তো একটু বলে রাখা ভালো, রুমটা একটু এল সিস্টেম ছিল। তো স্বাভাবিকভাবে জানেন যে এল সিস্টেম হলে যেটা হয়, ভেতরের দিকে আরেকটা অংশ থাকে, মানে সোজা তো থাকে একটা রুম, সো তার মনে হলো যে এল সিস্টেম যে জায়গাটা আছে সেখান থেকে হয়তো আলোটা আসছে। তো একটু হালকা করে হেঁটে হেঁটে একটু ভেতর দিকে যায়, গিয়ে ও যেটা দেখে ও সবচেয়ে বেশি মানে এইটা আসলে আমি নিজেও না এই জিনিসটা আমি নিজেকে চিন্তা করি যে যদি ওই জায়গায় আমি হতাম আমি কি হতো, আমি তো মরে যেতাম, ভয়ে মরে যেতাম সিরিয়াসলি। ওখানে কি দেখা গেল শেষ পর্যন্ত? যে লাশটা আসলে সে প্রসেস করে রেখে গিয়েছিল, যে লাশটা দেখে আসলে সে ভয় পেয়েছিল, আপনাকে বলছিলাম সুইসাইডাল কেসের যে লাশটা, ওই মেয়েটা সাদা কাপড় পরা, মানে যেরকম লাশটা ছিল এরকমই। ওই যে এল সিস্টেম যে কোণাটা ছিল ওখানে একটা জানালাও ছিল, ও ওখানে দাঁড়িয়ে আছে, ওর থেকে আলোটা আসছে, কোনো লাইটের আলো না, কিন্তু ওর শরীর থেকে আলোটা আসছে, ও এখানে দাঁড়িয়ে আছে। তো ও তো দেখে মানে বলছিলাম যে ও ড্রিঙ্কস করে একটু একটু, ও প্রথমে ভাবলো যে ও ভুল দেখছে, ও এটা বিশ্বাস করতে চাইলো যে ও ভুল দেখছে, এটা হওয়ার কোনো চান্স নাই, ও এটা বিশ্বাস করতে চাচ্ছে না, কিন্তু আলটিমেটলি ও এটা স্কিপও করতে পারছে না, ওর দিকেও মেয়েটা তাকালো, মানে আই টু আই। তো ও দ্রুত পেছন দিকে ফিরে ও যখন আসতে চাইবে, ও ওখানে যে খাটিয়াগুলো থাকে মানে লাশ রাখার যে কেবিনগুলো থাকে, ও একটাতে মানে ধাক্কা লাগে, ও পড়ে যায়, ও একটু ব্যথাও পায়, কিন্তু ও দ্রুত উঠে ছুটতে শুরু করে। ঠিক যখন বের হয়ে যাবে মর্গের রুম থেকে, ও দেখে যে মেয়েটা আসছে ওর পেছন পেছন। পরে ও বের হয়ে মানে কত দূর যে ছুটেছে ও বলতে পারবে না, ও শুধু ও মানে ওইটুকু সে সাংবাদিককে বলতে পেরেছিল যে ও মর্গের যে মেইন গেট সেখান থেকে দৌড়ে যেতে ওর 2-3 মিনিট লেগেছিল, কিন্তু ওর কাছে মনে হচ্ছিল যে কয়েক বছরের রাস্তা। তো ও ওখানে এসে ও শুধু একটা চিৎকার দিয়ে ও জ্ঞান হারায়। তারপর মেডিকেলের সামনে তো অনেক মানুষজন আছে, তাকে সেখান থেকে তোলা হয় এবং হসপিটালে নিয়ে ডক্টররা একটু চেক টেক করে। তার কয়েকদিন জ্বর ছিল, এরপর টানা বেশ কিছুদিন সে অসুস্থতায়ও ভোগে, ভয় পেত, মানে ছেলেটা জ্বরের মধ্যেও মানে যতক্ষণ ও না ঘুমাতো আর কি, হঠাৎ হঠাৎ চিৎকার করে উঠতো যে ওই লাশটা কেউ দেখতে পাচ্ছে। সো এরপরও স্বাভাবিক হতে 1 থেকে 1.5 মাস সময় লেগেছিল। এবং এরকম একটা সিচুয়েশনের পরে তার বাবা, আমি বলেছিলাম যে তার বাবা রাগ করে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, কিন্তু এই সিচুয়েশনটা যখন হয় তখন বুঝতেই তো পারছেন বাবারও মন, সো তাকে আবার তার ওয়াইফ সহ তাকে আবার অ্যাকসেপ্ট করে নেয় পরিবার। সো বাট এই যে এরপর আর কি আমি বলি, এরপর সে আপনার তার বাবা মার কাছেই ফিরে যায়, এই চাকরিটা আর তার করতে হয়নি। এবং লাস্টটা যে, তো ওই ঘটনা তো সে আসলে তৎকালীন আর বলতে পারে নাই, যেহেতু সে তখন অসুস্থ ছিল। তো সুস্থ হওয়ার পর সে ওই লাশটা সম্পর্কে বলে। সো তখন ওই মর্গের দায়িত্বে আরো যারা ছিলেন আর কি, আরো যারা বলতে যে ডক্টররা ছিলেন, তো ওরা বলে যে না, লাশ তো লাশের মতো যেরকম রাখা হয়েছিল ওরকমই একটা ইয়েতে ছিল, মানে প্যাকেট করাই ছিল, এটা তার পরিবার এসে ইয়ে করে তাকে দাফন করে দিয়েছে। তবে হ্যাঁ, লাশটার অবস্থা আসলে বাজেই ছিল। হ্যাঁ, আপনার সুইসাইডাল অ্যাটেম্পটা যখন মানে সে যখন আত্মহত্যা করে এর অনেকক্ষণ তো হয়ে যায়, তো লাশটার অবস্থা আসলে খুব বাজে হয়ে গিয়েছিল, বাট আলটিমেটলি পরিবার তাকে নিয়ে দাফন করে দেয়। আমার আগ্রহ হচ্ছে এই লাশটা যখন উনি ভয় পেয়েছিল, যখন লাশটা দাঁড়িয়েছিল ওই যে এল প্যাটার্নের জানালার কাছে, এইটা আমার কাছে আসলে খুবই রহস্যময়। এবং আমার সম্পর্কের একজন, আমি আসলে নাম বলতে চাচ্ছি না, উনি সুসাইড করতে গিয়েছিলেন একবার, কিন্তু কোনো কারণে আর করা হয়নি। আচ্ছা, উনি আমাকে বলেছিলেন যে এই সুসাইড করতে গিয়ে যখন আমাকে লোকজন বুঝতে পারলো আমি সুসাইড করতে গিয়েছি, বাঁচালো আমাকে, তারপর থেকে টানা 3 থেকে 4 মাস আমি রাতে ঘুমাতে পারিনি, ভয়ে। শুধু না, মানে ওকে নাকি কারা যেন রাতে অন্ধকারে ওকে গ্রাস করতে ডাকাডাকি করতো, মানে সুইসাইড করতে ইন্সপায়ার করতো, এটা কিন্তু আমি শুনেছি এই ধরনের ঘটনা আরো। তো এই আসলে বিষয়টা আপনার এই ঘটনার সাথে কিছুটা রিলেট করতে পারলাম। মানে আমি সবচেয়ে বেশি অবাক হলাম যে বিষয়টা, আমি তখন চিন্তা করলাম, এবং যেই ছেলেটা আসলে এই ঘটনাটা যার জীবনের, সে কিন্তু খুবই অভিজাত পরিবারের সন্তান,
আপনাদেরকে বলছিলাম তার স্টোরিটা। তো ও আসলে এই ধরনের মিথ যে বানিয়ে বলবে এটার প্রয়োজন নেই, এবং যে সাংবাদিক এটা করেছিলেন তিনি একটা জাতীয় গণমাধ্যমে এটা নিয়ে স্পেশাল করেছিলেন। সেটা টাইটেলটা সম্ভবত এরকম ছিল যে জেডোম হঠাৎ করেই এলেন এই জগতে, এরকম একটা কিছু একটা টাইটেল ছিল। সো উনি এই স্টোরিটা আমাকে বলেন, তখন আমি চিন্তা করে দেখলাম এবং আমি রিলেট করতে পারলাম। কেন? ডোমেদের একটা বিষয় আমি দেখেছি, ডোমেরা কিন্তু অনেক সাহসী। আপনি বললেন না ওই ছেলেটা তো ভয় পেয়েছে, সে নতুন বলে, সে ভীত বলে, তার এই অভিজ্ঞতা নেই বলে। এখন আমি এমন অনেক ডোমেদের স্টোরি আসলে নানা সময় শুনেছি, যারা হয়তো দেখেছে যে একটা লাশ উঠে বসে, যেই লাশের যে ক্যাবিন থাকে সেখানে উঠে বসে লাশ গল্প করছে, কথা বলছে। তো ওরা যেটা করে, ও নাকি লাশকে একদম জাপটে ধরে আবার শুয়ায় দেয়। মানে এত সাহস ডোমেদের থাকে। বিষয়টা আমি তো হচ্ছে অবাক হই। এইটা আমি 100% সত্যি শুনেছি এটা, যে আপনি যেটা বললেন যে অনেক সময় লাশ আসলে ময়না তদন্ত বিষয়টা কিন্তু অনেক ভয়ঙ্কর একটা ব্যাপার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন অংশে কেটে বের করতে হয়, টিস্যু বের করতে হয়। তো এইরকম কাটার সময় কিন্তু একটা লাশ উঠে বসা বা দাঁড়ানো এটা কিন্তু মাঝে মধ্যে হয়ে যায়। এটা আমি শুনেছি, যারা ডোম আছে যাদের সাথে মোটামুটি আমার পরিচয় আছে, শুনেছি। তো যাক, আমরা আজকে পরপর দুটো ঘটনা বলার চেষ্টা করলাম আর কি। হ্যাঁ, বলার চেষ্টা করলাম। আমি একটা বলেছি বরাবরের মতো, সফিয়া বলেছে, এবং এই ধরনের ঘটনার সাথে যারা দ্বিমত পোষণ করতেই পারেন obviously। এখানে পূর্ণাঙ্গ একটা স্বাধীনতার ব্যাপার আছে। আপনারা চাইলে বিলিভ করতে পারেন, নাও করতে পারেন, কিন্তু অ্যাগ্রি অর ডিসএগ্রি, ইটস ডিপেন্ডস অন অডিয়েন্স। বিলিভ ইট অর নট, আমরা অনেক আগে থেকে এই ধরনের বিভিন্ন ভিডিও দেখে এসেছি। তো বিষয়টা হচ্ছে বিশ্বাস অবিশ্বাসের বিষয় পুরোপুরি আপনাদের ব্যক্তিগত এবং আপনাদের হাতে ছেড়ে দিলাম আমরা। তো আজকে আমরা গল্প বলতে বলতে অনেক সময় পেরিয়ে আসলাম, এবং রমজান মাস চলছে। আবারও বলছি যে যারা শুরুটা হয়েছিল যে রমজান মাসে অনেক কিছু এরকম দেখা যায় না বা দেখা যায়, এটা নিয়ে আমরা শুরুতে কথা বলেছি। এটা হতেই পারে। আর আপনাদের জন্য আগামী পর্বে নতুন একটা চমক আমরা আনতে যাচ্ছি, যেহেতু ঈদ আসছে। ঈদ উপলক্ষে আমাদের অমানিশার স্পেশাল একটা এপিসোড আমরা দাঁড় করাতে চাচ্ছি। সেটা শাফির সাথে কথা হয়েছে, আশা করি আমরা নেক্সট উইকে সেটা একটু ভিন্ন হবে। আমরা যেরকম করছি অ্যাজ ইউজুয়ালি, আশা করছি সেখান থেকে একটু ভিন্ন হবে। ভিন্ন বলতে কি রকম ভিন্ন হবে সেটা এখন বলছি না, এটা একটু আকর্ষণ থেকে গেল। এবং আজকে এ পর্যন্তই শেষ করছি। আজকের মতো অমানিশা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো পর্বে ইনশাআল্লাহ। খোদা হাফেজ।